সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ভাই এবং বোনেরা, আমরা আজকে দ্বিতীয়বারের মতো আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আজকে 2:30টার সময় একটি ব্রিফিং করেছিলাম, সেখানে অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম। নির্বাচন কমিশনের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে, সেখানে আমরা দেশের বিদ্যমান পরিস্থিতি এবং বিভিন্ন ঘটনাগুলো যেগুলো সংঘটিত হয়েছে এবং এই ব্যাপারে নির্বাচন কমিশনের দায়িত্ব কর্তব্য কী করা উচিত আমরা মনে করেছি, সেই সমস্ত বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি। আজকে আমরা এ পর্যায়ে আবার আপনাদের সামনে কয়েকটি বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। প্রথমত হচ্ছে, আজকে আমাদের একজন দায়িত্বশীল ঠাকুরগাঁ জেলা আমির, আপনারা জানেন, মেলার উদ্দিন প্রধান, ঢাকা থেকে তিনি তার এলাকায় যাওয়ার পথে বিমানবন্দর থেকে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আভ্যন্তরীণ ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইট যেটাকে বলা হয়, সেখানে তিনি ঢাকা থেকে সৈয়দপুর তিনি গিয়েছেন। যখন তিনি যান তখন তার হাতে যে সমস্ত ব্যাগ ছিল, তার প্রয়োজনীয়, তার সাথে যে সমস্ত লাগেজ ছিল, সেটা স্ক্যানিং হয়। স্ক্যানিংয়ে সেগুলো স্পষ্ট দেখা যায়, বোঝা যায় যে কি হয়েছে। কিন্তু এখানে তাকে কোনো ধরনের কোনো কর্মকর্তা কোনো বাধাও দেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। যা ছিল তারা দেখেছেন, আলাপ করেছেন এবং সেখান থেকে স্বাভাবিকভাবে তাকেই যাত্রা করার অনুমতি দিয়েছেন। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছার পর, অর্থাৎ সব মিলে 45 মিনিটের মতো, 40 থেকে 45 মিনিট, এর মধ্যে একটা নাটক সংগঠিত হয়েছে। এই নাটক স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কিছু যোগসাজশ করে কিছু ব্যক্তি কাজটা করিয়েছেন। আমরা এই কথাটি আপনাদের সামনে আগে তুলে ধরেছি, এখন আপনাদের সামনে আরেকটু ইলাবোরেটলি দেখাতে চাই। যেহেতু এটাকে কেন্দ্র করে একদল লোক জামাত ইসলামীর নেতৃত্বকে এবং আগামী কালকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন, দুটো নির্বাচন একসাথে অনুষ্ঠিত হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, জনমনে অস্থিরতা তৈরি করার একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়, আমরা সে ঘটনাগুলো বলবো আপনাদেরকে। তো এই বিষয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমরা আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে ঘটনা ঘটেছে এবং এক্ষেত্রে প্রশাসনের একটা অংশের কিভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, আমরা সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেহেতু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে এবং মনে হচ্ছে যে সরকারের আভ্যন্তরে ঘাপটি মেরে থাকা কিছু লোক এগুলোর সাথে সম্পৃক্ত হচ্ছে, এগুলো আমরা আপনাদেরকে বলেছিলাম। আমাদের আমিরে জামাতের যখন তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়, আমরা দেখেছি যে ঘটনার সাথে বঙ্গভবনের, প্রেসিডেন্ট ভবনের একজন কর্মকর্তা জড়িত। তার মেইল থেকে এটা আসছে এবং সেটা আবার ভারত থেকে এসেছে, যে মেলোয়ার যেটা আসছে, এবং পরবর্তী এটা প্রমাণিত হয়েছে। আমরা মামলা করেছি, তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি আইনের মুখোমুখি এখন আছেন গিয়ে। তো এই জন্য এই ঘটনাগুলোর সাথে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র জড়িত। জামাত ইসলামীকে এবং তার নেতৃবৃন্দকে বিতর্কিত করার একটা ঘৃণ্য অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি এখন আপনাদেরকে আমরা এখানে উপস্থাপন করছি। আমরা স্লাইড আকারে আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা একটা স্লাইডের পরে আরেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে আপনারা যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তো, তাই না? প্রথমে যে স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে সৈয়দপুরে বিমানবন্দরে রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনিকভাবে হয়রানি করা হয়েছে। এটা কিভাবে করা হয়েছে, কোন উদ্দেশ্যে করা হয়েছে, কারা কিভাবে ডিজাইন করেছে, এটারই ডেমনস্ট্রেশন হচ্ছে আজকের প্রেজেন্টেশন। ক্যারিয়ান, নেক্সট স্লাইড। ওকে, আজকে বেলা 12টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে হয়রানি করা হয়। এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, সময় নিউজের রিপোর্ট। বিপুল পরিমাণ টাকার বিষয়ে যা বললেন আটক জেলা জামায়াতের আমির
বেলাল উদ্দিন, উনি বলেছেন যে উনার এটা ব্যবসায়ী টাকা। ক্যারি অন। এর পরবর্তীতে হচ্ছে পুলিশের জেরা, নির্যাতন এবং মিডিয়া ট্রায়ালের মুখে তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়েছেন। এখানে রিপোর্ট আছে, রিপোর্টে বলতেছে যে বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছেন। তারপরে অসুস্থ হয়ে পড়লেও পুলিশের টার্গেটেড, একটু দাঁড়ান, ভিডিওটা একটু, হ্যাঁ, পুলিশের টার্গেটেড মিডিয়া ট্রায়ালের আয়োজন কিন্তু থেমে থাকে নাই। উনি জ্ঞান হারিয়েছেন, সৈয়দপুরে উনি গ্রেফতার হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এই মুহূর্তের ভিডিও কিকস্টার আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কিভাবে ম্যানহ্যান্ডেল করা হয়েছে। উনি জ্ঞান হারানো অবস্থায় আছেন। এবং এই সিরিয়াস মুভমেন্টেও কিন্তু আপনাদের মতো আরো কিছু ভাইয়েরা ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছেন মোবাইল থেকে। এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই ফুটেজগুলো। তো বর্তমান অবস্থায় উনি যে এই নির্যাতন এবং অপমান উনি সইতে না পেরে স্ট্রোক করেছেন এবং বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় উনি সিসিইউতে ভর্তি অবস্থায় আছেন। নেক্সট স্লাইড। এখন প্রশ্ন হচ্ছে, উই গো ব্যাক টু দ্য বিগিনিংয়ে উনি কি পারমিশন নিয়েছিলেন? ওনার মধ্যে লুকানোর কোনো প্রবণতা ছিল কিনা বা কোনো কিছু লুকাতে যাচ্ছিলেন কিনা? উনি ভলান্টারিলি, উনি সফিস্টিকেটেড সিকিউরিটি সিস্টেমের মধ্যে ওনার এই ব্যাগটা দিয়েছেন এবং দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ, নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর, উনি ক্লিয়ারলি বলতেছেন যে কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নাই। There is the law, there is the procedure of শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর দ্য ডোমেস্টিক। হ্যাঁ, ভিডিওটা আপনারা শুনেন, ভিডিওটা শুনেন ক্লিয়ারলি উনি কি বলতেছেন। ওকে, লেটস প্লে দিস ওয়ান अगेन। আপনারা একটু যদি মানে সাউন্ড না করেন তাহলে হয়তো শোনা যায়। হ্যাঁ, হ্যাঁ, আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা এটা নিজেরা আপনারা পেয়ে যাবেন এবং প্রয়োজনে আমাদের কাছ থেকে কালেক্ট করবেন। এখানে এই ইসি সচিবেরও বক্তব্য হচ্ছে এখানে কোনো মানে পরিমাণ নিয়ে কোনো বাধা নাই। তারপরে হচ্ছে এখন আমরা ডেমনস্ট্রেট করব যে এই মিডিয়া ট্রায়াল এবং এইগুলোর পিছনে কারা জড়িত, কে স্টেজ করেছে এই 45 মিনিটসের মধ্যে। আমাদের বক্তব্য, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন যেটা রিভিল করতেছে, কনক্লুশনে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে উইথ এভিডেন্স, সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়ালের আয়োজন করেছেন ওইখানকার SP শেখ জাহিদুল ইসলাম। ওই জাহিদুল ইসলাম সাহেব ঢাকা বিমানবন্দরে অনুমোদন থাকলেও সৈয়দপুরের এই পুলিশ SP জাহিদুলের এই সৈয়দপুর এয়ারপোর্টে এই নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যটা কি, কারণটা কি, উই উইল ডেমনস্ট্রেট উইথ এভিডেন্স। কে এই জাহিদুল ইসলাম? উনি হচ্ছেন পুলিশ সুপার, বর্তমানে দায়িত্ব আছেন সৈয়দপুরে, হ্যাঁ, নীলফামারীতে। সো এই ভদ্রলোক, উনার সাথে উনার আরেকজন বন্ধু আছেন। উনি এই বন্ধুর ফটো আপনারা দেখতে পাচ্ছেন। উনি হচ্ছেন সাবেক ডিবি প্রধান, ভারতে বর্তমানে পলাতক মনিরুল ইসলাম সাহেবের অন্যতম সহযোগী ছিলেন এই SP জাহিদুল ইসলাম। হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে প্রথমে উনি ঠাকুরগাঁয়ের SP ছিলেন, পরে নীলফামারীর SP হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট স্লাইড। রাইট, এখন উনার অ্যাক্টিভিটিসটা কি, উনি কি করতেছেন এখানে? উনি প্রশাসনিক দায়িত্ব পালন করতেছেন না কোনো দলের উদ্দেশ্য সাধন করতেছেন? উনার কাজটা কি, নির্বাচনে উনার ভূমিকাটা কি? ইউ ক্যান সি দ্য স্লাইড ইন দ্যাট স্লাইড। তারেক রহমানের খালাতো ভাই বিএনপি প্রার্থী শাহরিন তুহিনের জনসভায় SP শেখ জাহিদুল ইসলাম। শাহরিন তুহিন উনি ইঞ্জিনিয়ার, উনি উনার পেজে এখানে ধানের শীষের জন্য ভোট চাইতেছেন। এখানে SP সাহেবের ফটো এখনো ডেমনস্ট্রেশন আছে, আপনারা এখনো গিয়ে দেখতে পারবেন। উনি এইখানে কোনো আপত্তি নাই, এখানে ধানের শীষের পক্ষে
প্রচারণা চলতেছে এবং উনি এখানে হ্যাপিলি, ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন। বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগ্যাল ডিউটি আছে কিনা, এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন। নেক্সট স্লাইড। এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব, উনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা হ্যাপিলি ওয়ান্স এগেইন ভেরি হ্যাপিলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন 4 দিন আগে। এটা কিন্তু ইলেকশনের 4 দিন আগে এটা হচ্ছে র পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথেই আরো 2 পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী। গত 7 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণবিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উনার কলিগরা। এখন এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না, এটা জাতীয় নিউজ পেপারগুলোতে আসছে। বার্তাবাজার এখানে নিউজ করেছে আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে শেখ জাহিদুল ইসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ, এখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী। তিনি কি এটা করতে পারেন? অবশ্যই না। উনারা পুলিশ অফিসাররা কি লাঞ্চ করতে পারেন? ন। উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না হায়ার অথরিটি থেকে? লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, ওই আগে অন্যান্য যে পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন ABM ফয়জুল ইসলাম, আরেকজন হচ্ছেন নিয়াজ মেহেদি। এই 2 জন গোলাকৃতির যে চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হায়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন, ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ। উনি একটা জেলার এসপি, উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। উনি কি না বুঝেই উনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছাড়া? উই ওয়ান্ডার ওয়াই। এখন আমরা চলে যাচ্ছি একদম বিগিনিং এ, যে বিমানবন্দরের ক্যামেরা এবং স্ক্যানের ভিডিওর অ্যাক্সেস কার কাছে? এটা একটা কনফিডেন্সিয়াল সিসিটিভি ফুটেজগুলো, এগুলো তো বিমানবন্দরের খুব অভ্যন্তরীণ কনফিডেন্সিয়াল অথরিটির কাছে, সিক্রেটিভ অথরিটির কাছে, কনফিডেন্সিয়াল অথরিটির কাছে থাকার কথা। এটা অত্যন্ত উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিভাবে এটা মিডিয়াতে গেল, কিভাবে আরেকজনের হাতে গেল। এখানে শুধুমাত্র ওই ঠাকুরগাঁও জেলা জামাতের আমির সাহেব জড়িত না, এখানে অন্যান্য সাধারণ ইনোসেন্ট প্যাসেঞ্জাররা উনাদের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো ব্রিচ হচ্ছে, এটাই এখন দেখার বিষয়। হাউ ডিড দ্যাট হ্যাপেন? ক্যারি অন। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আমরা একটু স্লাইডটাতে ধরে রাখেন। জাগো নিউজ 24-এ এই নিউজটা স্পন্সর্ড। কাদের সুবিধার জন্য এটা স্পন্সর করা হচ্ছে, কারা প্যাট্রোনাইজ করতেছে, কারা এটা সুবিধা নিতেছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর দিস ইজ দ্য কোয়েশ্চেন টু ইউ অ্যাজ ওয়েল। এটা স্পন্সর করে এই নিউজটা দেওয়া হচ্ছে যে 50 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। হুজ বেনিফিট ইজ দ্যাট? ওয়াই আর দে ডুইং দিস জাস্ট বিফোর দ্য ইলেকশন? ওকে, সো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন এবং রিলায়েবল সোর্সের ইনফরমেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, step by step, this is a syndicated target against Jamaat-e Islami to defame Jamaat-e Islami, to portray bad image of Jamaat-e Islami just before the election, which cannot be justified in any form or manner. So, প্রথমেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 45 মিনিটের মধ্যেই এই মিডিয়া ট্রায়ালটাকে ডিজাইন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই একযুগে অনেকগুলো মিডিয়াতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টের ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে। এবং এই পুলিশ জানায় উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। এখন কথাটা হচ্ছে যেটা, যে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ইনভেস্টিগেশন করা হবে। এত বড়
এই ইনসিডেন্টটা নিয়ে ইনভেস্টিগেশনের পরে না এটার কনক্লুশনটা আসবে, এই কনক্লুশনের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চলে গেল আরেকজনের কাছে, এটা মিডিয়াতে চলে আসলো, উনি জেলা জামাতের আমির, উনি পয়সার হিসাব সহ চলে আসলো, which is very suspicious, very concerning, and we are really concerned. এই যে ডিজাইন যে ড্রামা, politically motivated ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, ওই এলাকা থেকে সরায় নিতে হবে, আদারওয়াইজ আগামীকালকের ইলেকশনে উনি মারাত্মক ভূমিকা পালন করবেন। জনগণের রায় যাতে প্রতিফলিত না হয় এই ধরনের ভূমিকা উনি পালন করবেন। জুবাইর ভাই বিস্তারিত বলবে আমরা আমাদের বক্তব্যটা কি। এটাই কি শেষ স্লাইড? দিস ইজ দ্য শেষ স্লাইড। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য স্লাইডস। থ্যাংক ইউ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসলাম যে কিভাবে পর্দার আড়ালে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো হয়েছে। আমরা আগেও বলেছি যে আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাকড হয় তখন আমরা দেখেছি যে অত্যন্ত কনফিডেন্সিয়াল এরিয়া হচ্ছে বঙ্গভবন বা সরকারি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেখান থেকে মেইল ব্যবহার করে এই টোটাল ঘটনাটা ঘটিয়েছে একদল চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী। এর আগে ওই ধরনের আর কিছু হয়েছে। সরকারের খুবই কনফিডেন্সিয়াল এই সমস্ত আইটেমসগুলোকে ইউজ করা হচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে। আপনারা জানেন যে আজকে শরীয়তপুরে আরেকটি ঘটনা ঘটেছে। জামাত ইসলামীর একজন ভাইয়ের বাসায় গিয়ে সেখান থেকে তার মহিলারা ছিলেন, পরিবারের সদস্যরা ছিলেন, সন্তানরা ছিলেন, নাজেহাল করে তার ঘরে টাকা পাওয়া গেছে, এই মর্মে পুলিশ এনে তাকে মারাত্মকভাবে নাজেহাল করা হয়েছে। এটা জাতির কাছে আমাদের প্রশ্ন যে আমার ঘরে টাকা আছে, আমার ঘরে টাকা আছে, আপনার ঘরে টাকা আছে, এগুলো তো থাকবেই স্বাভাবিক, কিন্তু পুলিশ ডেকে এনে এই সমস্ত কাজগুলো করানো হচ্ছে। যেখানে ঘরে মহিলারা আছেন, শিশুরা আছেন, আমাকে কোনো ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের কোনো কাজে আমাকে পাওয়া যায় না, কিন্তু এরপরে কাজটা করা হচ্ছে। উদ্দেশ্যটা খুবই স্পষ্ট যে এগুলা সিরিজ নাটক সাজানো হচ্ছে। আজকে বিকেলবেলা ঢাকা 17-তে ডাক্তার কুড়িল এলাকায়, কুড়িল এলাকা আমাদের ডাক্তার খালিদুজ্জামান আপনারা জানেন, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে তিনি সেখানকার প্রার্থী। তিনি তার এজেন্টদেরকে সেখানে আগামীকালকের এজেন্টের জন্য যে সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে সেটার জন্য বসছিলেন, সেখানে মহিলা এজেন্টরাও ছিলেন। তো সেখানে এসে একদল লোক টাকা বিতরণ করছেন এই অজুহাতে তাদেরকে গায়ে হাত তুলেছে, একজন নারীকে আহত করেছে, তার মাথায় আঘাত দিয়েছে। আমরা সেই সমস্ত সবগুলো তথ্য আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা সেগুলো দেখবেন, হয়তো ইতিমধ্যে অনেকে দেখেছেন গিয়ে। তো এইভাবে একের পর এক সন্ত্রাসী ঘটনাগুলো ঘটে যাচ্ছে গিয়ে, এবং উদ্দেশ্যটা খুবই স্পষ্ট, সেটা হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা, প্রশ্নবোধক করা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে, জামাত ইসলামীর প্রতি মানুষের যে সহানুভূতি, মানুষের যে ব্যাপক সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আমাদের নারী কর্মীদের কাজের কারণে তাদের উপর হামলা করা হচ্ছে, নারীরা যাতে যেতে না পারেন নির্বাচন কেন্দ্রে সেই জন্য বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন কাল্পনিক অভিযোগগুলো করা হচ্ছে। অলরেডি তাদের একজন নেতা বলেছেন ব্রিফিংয়ে যে নারীদেরকে অবশ্যই বোরকা খুলে যেতে হবে। তো বোরকা পরে যাবে না খুলে যাবে এটা তো সেই ব্যক্তির তার অধিকার। নির্বাচন কমিশন ঠিক করবেন যে তার ভোটার তালিকা দেখে তাকে চিহ্নিত করতে একটা বিধিবদ্ধ ব্যবস্থা আছে। এখন থেকেই এই ধরনের বিভিন্ন নাটক সাজানো হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আহত করা হচ্ছে। আমরা মনে করি যে একটা দল এবং প্রশাসনের একটা অংশ যারা ফেসিবাদের সাথে ছিলেন, এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীরা এক হয়ে এই সমস্ত ঘটনাগুলো একের পর এক তারা সংগঠিত করছে। প্রেজেন্টেশনটা 1 মিনিটে আপনি একটু ব্রিফ করেন, না হলে লম্বা প্রেজেন্টেশন আছে তো। প্রেজেন্টেশন গতকালকে আমাদের আমিরে জামাতের আসন যেটা ঢাকা 15-তে, আপনারা জানেন যে সেখানে প্রায় 12টি তার নির্বাচনী অফিস যেগুলা ছিল, বিধি অনুযায়ী আমরা করেছি যে সমস্ত বিধি মেনে করতে হয়, সেগুলা কে বা কারা ভেঙে ফেলেছে অথবা তার সবগুলো আইটেমগুলো তারা চুরি করে নিয়ে গেছে, ধ্বংস করেছে। এই সমস্ত একটা আইটেম নিয়ে আমরা আজকে এটা ইসিকে বলেছি। তো এই সব মিলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে এখন জাতি যেখানে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন থেকে লক্ষ লক্ষ লোক
বাড়ি অভিমুখে যাচ্ছে এবং এটা ইতিহাসের একটা সেরা নির্বাচন মনে করি তারা যাচ্ছে, যারা গত তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, যাদের অনেকের বয়স 30-32 বছর হয়ে গেছে, তারা শত রিস্ক নিয়েও সেখানে যাচ্ছেন। এই অবস্থায় এই নির্বাচনকে প্রশ্নবোধক করা, জনগণ যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে না পারেন, বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে একটার পর একটা ঘটনা ঘটানো হচ্ছে, জনমনে অশান্তি তৈরি করে একটা অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের জনগণের ভালোবাসায় সিক্ত। আমরা অতীতেও জনগণকে সাথে নিয়ে চক্রান্তর মোকাবেলা করেছি, সামনেও ইনশাল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে আমরা চক্রান্তের মোকাবেলা করে ইনশাল্লাহ জনগণের বিজয় অর্জিত হবে ইনশাল্লাহ। যে ওভারঅল যে কথা আপনাদেরকে দেখানো হলো এই ভিডিও ক্লিপের মাধ্যমে, সেখানে কয়েকটি বিষয়, জাস্ট যে ঘটনাটার আরম্ভ হয়েছে, তিনি গিয়েছেন, আমি আগে বলেছি প্রথমে যে ঢাকা বিমানবন্দর, যেটা শাহজালাল বিমানবন্দর তিনি গিয়েছেন, এন্ট্রি পয়েন্টে তাকে কেউ কোনো ক্লিয়ার হয়েছে, সেখানকার অফিসার বলেছেন যে এই ব্যাপারে কোনো বার নাই। এটা বাংলাদেশে যে কোনো ব্যক্তি এটা জানেন যে আমি আমার সম্পদ, আমি আমার অর্থ, আমি আমার যে কোনো কিছু নিয়ে বৈধভাবে চলাফেরা করতে পারি। এই অবস্থায় তিনি গিয়েছেন 40 থেকে 45 মিনিটের মাথায় পরে পুরোটা সাজানো হয়েছে। এসপি সাহেব এখানে আসার কথা না, তার ডিউটি এয়ারপোর্টে নয়, সাংবাদিকদেরকে তিনি ডেকে নিয়ে আসছেন, এনে এই টোটাল নাটকটা তারা করেছেন। এবং খুবই অ্যালার্মিং যেটা হচ্ছে যে বিমানবন্দরে যে গ্রিন চ্যানেল বা সিকিউরিটি যে চ্যানেলটা আছে, সেই চ্যানেল একটা খুবই সফিস্টিকেটেড এবং খুবই সিকিউরড প্লেস। এখানে কোনো অবস্থায় এটা পাবলিক হওয়ার কথা না, কিন্তু কয়েক মিনিটের মাথায় এটা চলে আসছে মিডিয়াতে। এর অর্থ হচ্ছে এইটাই যে সরকারের ভিতরে থাকা, অত পেতে থাকা স্বৈরাচারের দূষররা, ফেসিবাদের দূষর একদল লোক এই কাজের সাথে জড়িত আমাদের সে মনে হচ্ছে কি, এবং এরা কোনো না কোনোভাবে কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় থেকে এই কাজগুলা করছেন কি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতেও চক্রান্ত আর ষড়যন্ত্র হয়েছে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে এই কোনো কিছু টিকে নেয় কি। জনগণের সমর্থন এবং ভালোবাসায় সিক্ত এই সংগঠন ইনশাল্লাহ আগামীকালকের যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনের প্রত্যাশা আমরা করছি, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হবে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার কথা বলেছি সবাইকে, এবং জনগণকে আমরা আশাবাদী করতে চাই যে আপনার নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে আপনারা উৎসবমূলক পরিবেশে পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগের জন্য এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ এই দেশের মানুষেরই বাংলাদেশ হবে। চক্রান্ত আর ষড়যন্ত্রকারীদের এই চক্রান্ত আর ষড়যন্ত্র সফল হবে না। আমরা একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। জুবাইর ভাই, এই যে কাল রাত হলেই ভোট, সেই ভোটের আগ মুহূর্তে যে আপনারা অভিযোগগুলো করলেন খুবই গুরুতর, প্রশাসন এবং আপনাদের প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ করলেন খুবই গুরুতর, এবং এই অভিযোগগুলো এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। অমীমাংসিত রেখে আগামীকালকে নির্বাচন আপনারা কতটা আর কি শঙ্কামুক্ত এবং কতটা আস্থা রাখতেছেন যে একটি সুন্দর নির্বাচন হবে? আমরা সবসময় আশাবাদী এবং আশাবাদী হতে চাই এই কারণেই যে এই জাতি গত 15.5 বছর প্রচুর রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু এই জাতি মাথা নত করে নাই। স্বৈরাচারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে তুমুল আন্দোলন করে আমাদের ছাত্র যুবক তরুণরা বিজয় ছিনিয়ে এনেছে গিয়ে। আমরা ইনশাল্লাহ পারবো। আমরা সবকিছুকে চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আগামীকালের নির্বাচনটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। আমরা দেশবাসীকে আবার আহ্বান জানাবো যে এই ধরনের অপপ্রচারে বিভ্রান্ত তারা হবেন না। ইনশাল্লাহ বিভ্রান্ত না হয় আমাদের নির্বাচনী দায়িত্ব আমরা পালন করব। আমরা ভোট কেন্দ্রে আসব, আমাদের ভোটাধিকার প্রয়োগ করব, এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিজয় দেখতে পাবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে গণমাধ্যমের পেজ বুস্ট করা হচ্ছে। আপনাদের অভিযোগটা কি এমন যে আপনাদের অংশগুলোকে হাইলাইট করে অন্য একটা অংশকে দামাচাপা দেওয়া, এবং আপনারা কি এটা মনে করেন কিনা যে আপনাদের এগুলোকে সামনে এনে আপনাদেরকে ব্যস্ত রাখার একটা কৌশল? এখানে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আছে, এটা বোঝাই যাচ্ছে যে এই ধরনের বিভিন্ন ধরনের সন্ত্রাস করে, মহিলা কর্মীদের উপর আঘাত করে, আমাদের অফিসগুলোতে হামলা করে, আমাদের যারা আগামীকালকে এজেন্ট হবেন তাদেরকে হামলা করে, মহিলা এজেন্টদেরকে হামলা করে, এই যে সমস্তগুলো নাটক সাজিয়ে আমাদেরকে ব্যস্ত রাখার একটা অপপ্রয়াস হতে পারে এটা। তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইনশাল্লাহ আমরা
জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করবো। হচ্ছে যে গতকাল আমি বলেছেন বিভিন্ন রকম ষড়যন্ত্র হতে পারে, জি বিভিন্ন রকম অপপ্রচার ও অপতথ্য ছড়ানো হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আপনারা সুসংগঠিত একটা দল, দলের পক্ষ থেকে আপনারা আমাদের যারা এইরকম পর্যায়ে থাকছে তারা এত টাকা বহন করছেন অথবা তারা এগুলো নিয়ে যাচ্ছেন, এই বিষয়ে কোনো নির্দেশনা আপনাদের ছিল কিনা? এই মুহূর্তে আসলে এত টাকা এটা বেলাল উদ্দিন প্রধান সাহেব আমাদের যিনি দায়িত্বশীল তিনি বলেছেন যে এটা তার ব্যবসায়িক টাকা। একজন ব্যক্তি তার ব্যক্তিগতভাবে তার ব্যবসার জন্য, আমি আগে বলেছি, পরিবারের প্রয়োজনে, তার পেশাগত প্রয়োজনে তিনি বহন করার পূর্ণ এখতিয়ার তিনি রাখেন। যেহেতু ব্যাংক এখন বন্ধ আছে, চলাফেরার ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, এই জন্য তিনি দেশের সবচেয়ে সফিস্টিকেটেড যে যাত্রা বিমানে তিনি যাচ্ছেন, যেটা খুবই সিকিউরড এবং সব দিক থেকে সফিস্টিকেটেড। সুতরাং এখানে এসে যদি একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তিকে নাজেহাল করা হয়, যিনি এখন স্ট্রোক করে এখন সিসিউতে আছেন, এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, এবং বিশেষ করে এএসপি, তাকে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তার ব্যাপারে আমরা এসিকে বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেওয়ার জন্য। আপনারা তো গত 2 দিন ধরে অভিযোগ করছেন অনেকগুলো, আপনারা কি প্রতিকার পাচ্ছেন? আমরা সব বিষয়গুলো জনগণকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, ইসিকে বলছি, স্থানীয়ভাবে ইলেকটোরাল কমিটিতে যারা আছেন, রিটার্নিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং অফিসার আছেন, তাদেরকে জানাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রটা তুলে ধরা, তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে অ্যাকশন নেওয়া। জি, আপনাদের এখন পর্যন্ত অনেকগুলো নারী কর্মী আহত হয়েছে, বিভিন্ন জায়গায় নিহত হয়েছে দেখেছি। ভাই যেমনটি বলেন আপনারা অভিযোগের উপরে আছেন, মানে কালকে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা কতটা আস্থা রাখছেন? আমরা পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের 299টা আসন, একটা আসনে আপনারা জানেন স্থগিত হয়েছে শেরপুরে। জামাত ইসলামীর এবং 11 দলের প্রার্থীরা অত্যন্ত তৎপর আছেন, সাহসিকতার সাথে কাজ করছেন। সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে ইনশাল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবো। জি, আপনার স্পেসিফিক একজন এসপির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন এবং সেটা গুরুতর। আর বেশ কিছু মিডিয়া স্পন্সর দিয়ে আপনাদের নিউজগুলোকে মানে ছড়ানোর চেষ্টা করছে। স্পেসিফিকলি এই দুইটা জায়গায় আপনারা কোনো ওই জেএসপির বিরুদ্ধে এবং মিডিয়ার প্রতি কোনো বার্তা করেছি আর গতবার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের বক্তব্য আমরা দিয়েছি, আপনাদের সামনে এটা পরিষ্কার করেছি। আমরা আইসিকে বলেছি এবং আইনি পদক্ষেপ বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যে সমস্ত কিছু করে আমরা সেগুলো করছি। ঢাকা থেকে অনুমতি নিয়েই গেছে, যদি ঢাকা থেকে তুমি অনুমতিপত্র নিয়েই যান, সেই অনুমতিপত্র আসলে সৈয়দপুরে কেন কার্যকর হলো? এটাই তো বড় প্রশ্ন আমাদের। এটাই তো যে এখানে একটা চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি, যেখানে এন্ট্রি পয়েন্টে ঢাকা বিমানবন্দরে তাকে পাস দেওয়া হয়েছে, সেখানে স্ক্যানিং হয়েছে, ব্যাগ দেখা হয়, ব্যাগ খোলা হয়, এগুলো তো স্বাভাবিক, সবাই আমরা জানি। হাতে যদি আপনার পার্সও থাকে, মোবাইল থাকে, সেটাও স্ক্যানিং করা হয়, এটা দিতে হয় তো, এটাও স্ক্যানিং হয়। সেখানে এই ধরনের কোনো সমস্যা হয় নাই এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো অসুবিধা এখানে নাই। তাইলে ঘটনাটা হচ্ছে, স্পটটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে। এখান থেকে কে বা কারা বলেছেন অথবা তিনি এই পদক্ষেপগুলো নিয়েছেন যাতে জামাতের এই দায়িত্বশীলকে এবং জামাতকে তিনি বিতর্কিত করতে পারেন। যে আমরা থ্যাংক ইউ শেষ করতে পারি, নামাজ চলতেছে। জি, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, কি বলছেন? ওই যে 2 লাখ টাকা পাওয়া যাচ্ছে, 2 লাখ টাকা কোনো টাকা নেই। বিষয়টা হচ্ছে, হ্যাঁ কি বলছেন একটু শুনে নেই, যেহেতু একটা ভাই প্রশ্ন করেছেন। আপনি সম্ভবত বলতেছেন, তো আপনি নিজেকে কনফার্ম হয় না, পরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। জামাত ইসলামী পরিষ্কার আমরা বলতে চাই যে অতীতেও এই ধরনের মিডিয়া ট্রায়াল হয়েছে, ফেসিবাদ এবং তার দোসররা এগুলা করেছে, আমরা এগুলাকে মোকাবেলা করেছি, আইনের এবং জনগণকে সাথে নিয়ে আমরা এগুলো মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এত বড় বাড়াবাড়ি যারা করতেছে তাদের মুখস্থ আমরা উন্মোচিত করলাম, সুতরাং এদেরকেও করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।